ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনায়। আসসালামু আলাইকুম শান্ত ভাই। প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি সিফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। আজ আমি আবারও একটি ঘটনা শেয়ার করছি চট্টগ্রাম থেকে। শান্ত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ গত 72 ও 73 নম্বর এপিসোডে আমার দুটি ঘটনা শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি গত কয়েক বছর আগে আমার গ্রামের বাড়িতে গিয়ে শুনেছি। আমার গ্রামের বাড়ি এক বৃদ্ধ চাচা ও আমার যমজ ভাই সাবিতের সাথে ঘটনাটি শেয়ার করেছে। বৃদ্ধ লোকটির একটি হাত নেই। তার হাত নেই এই কারণটি জিজ্ঞেস করায় তিনি ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন। ঘটনাটি তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি ঘটে আজ থেকে 44-45 বছর আগে। আমি তখন এই গ্রামের বাসিন্দা ছিলাম। ময়মনসিংহ জেলার অন্য কোনো এক গ্রামে আমি থাকতাম। আমার জন্মও সেখানে হয়েছিল। আমাদের গ্রামের কুল ঘেঁষে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী। তখনকার দিনে নদীতে জাল টেনে মাছ ধরা, বাজারে নিয়ে গিয়ে মাছ বিক্রি করা আমার একরকম নেশা ছিল। প্রায় প্রতিদিনই রাতের বেলা আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে মাছ ধরতে যেতাম। সময়টা বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল সারাদিন। বৃষ্টির দিনে মাছ বেশি পাওয়া যায় ভেবে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে মাছ ধরতে নদীতে চলে গেলাম। যথারীতি আমরা জাল ফেলে চলেছি, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই বৃষ্টির সিজনে যেখানে মাছ তুলনামূলক বেশি পাওয়া যায় সেখানে আমরা একদমই মাছ পাচ্ছিলাম না। তখন টর্চ লাইটের প্রচলন খুব একটা ছিল না, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এজন্য কুপি এবং হারিকেন নিয়ে যাওয়াও সম্ভব ছিল না। একটু পর পর প্রচণ্ড বিদ্যুৎ চমকানোর কারণে নদীর আলোতে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছিলাম, কিন্তু অবাক করা ব্যাপার, যখনই জাল ফেলছি মাছ আসছে না। এবং আমি এবং আমার বন্ধুরা ঠিক করলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর মাছ ধরবো। প্রায় 30-35 মিনিট বিশ্রাম নেওয়ার পর আমরা আবার মাছ ধরা শুরু করি, কিন্তু এবারও আগের মতোই মাছ পাচ্ছিলাম না। বিধায় কিছুটা মন খারাপ হচ্ছিল। আমি বন্ধুদেরকে বলি, শেষবারের মতো জাল ফেলে দেখি, যদি কোনো মাছ আসে তাহলে আসলো, নয়তো আজ ফিরে যাব। তারাও রাজি হলো। যেহেতু মাছ একেবারে পাওয়া যাচ্ছিল না, আমরা শেষবার যখন জাল ফেলি তখন জালটা কিছুটা ভারী অনুভূত হতে থাকে। আমরা 4 থেকে 5 জন ছিলাম, কিন্তু সকলেই শরীরের সর্বশক্তি দিয়েও জালটি টেনে কিছুতেই তুলতে পারছিলাম না। আমরা ভেবেছিলাম হয়তো অনেক বড় কোনো মাছ ধরা পড়েছে, তাই জালটা টেনেও উঠাতে পারছি না। তারপর আমরা চিন্তা করলাম নদীর ধারে একটা বাঁশ পুঁতে দিয়ে জালটা তার সাথে বেঁধে রাখি, যেন মাছটা পালাতে না পারে। মাছটা ছুটে যাওয়ার চেষ্টা করে, যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমরা জালটা টান দিলে সহজে উঠতে পারবো। যেইভাবে সেই কাজ আমরা কয়েকজন জাল ধরে রেখেছিলাম এবং বাকি কয়েকজন গিয়ে নদীর ধারে একটি গর্ত করে সেখানে বাঁশ পুঁতে রাখি। এরপর আমরা জালটা বাঁশের সাথে বেঁধে নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেদিন, আর একটু পর পর আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর গিয়ে আমরা জাল টানি এবং এবারে জালটা সহজে উঠে আসে। কিন্তু জাল ওঠার পর আমরা অবাক হয়ে দেখি এখানে কোনো মাছ নেই। জালে মাছের বদলে আমরা দেখতে পাই একটা পিতলের অনেক বড় কলস, যার মুখ একটা পিতলের ঢাকনা দিয়ে আটকে দেয়া, এবং কলসির মাথায় বেশ কয়েকটা পাথর বাঁধা ছিল, আর সেই পাথরে আমাদের জাল আটকে গিয়েছিল। প্রচণ্ড বৃষ্টির জন্য নদীতে অনেক স্রোত ছিল, এজন্য জালটিকে তুলতে অনেক কষ্ট হচ্ছিল। পিতলের কলসিটি পাওয়ার পর আমার বন্ধুরা অনেক আগ্রহ নিয়ে সেটি খুলতে চায়, কেননা আমরা ভেবেছিলাম এর মধ্যে অনেক ধনসম্পদ আছে। ছোটবেলা থেকে আমরা নানা ধরনের গল্প শুনতাম, যেখানে নদীতে পাওয়া কলসি বা জালের মধ্যে অনেক ধনসম্পদ পাওয়া যেত, এরকম বলে আমরা শুনতাম। তাই আমরা আগ্রহ নিয়ে কলসিটি খোলার চেষ্টা করি, কিন্তু কলসির ঢাকনাটা অনেক শক্ত করে আটকানো ছিল, বিধায় সহজে ঢাকনাটি খুলতে পারছিলাম না। অবশেষে অনেক কষ্টের পর আমরা কলসিটি খুলতে সক্ষম হই, কিন্তু রূপকথার গল্পের মতো কলসিটির ভেতরে কোনো রকমের রঙিন ধোঁয়া অথবা কোনো দৈত্য দানব বের হয়নি। কলসি খোলার পর আমরা যেটা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে তা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে, এছাড়া তার ভিতরে আর কিছুই ছিল না। তাই আমরা কলসিটি পুনরায় নদীতে ফেলে দিয়ে চলে আসি। মন খারাপ করে বাসায় চলে আসি এবং অনেক রাত হয়ে গেছে।
বিধায় গোসল করে ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি। সারা রাত ধকল গ্যাসের জন্য পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা এরকম, আমরা যে কলসিটি পেয়েছি সেই কলসিটি নদীর ধারে পড়ে আছে এবং কলসির পাশে একটি মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। লোকটি আমাদের দিকে তাকিয়ে বীভৎস এক হাসি দিচ্ছে আর আমাকে তার কাছে ডাকছে। প্রচণ্ড ভয়ে আমার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখি আমি ঘেমে একদম ভিজে গেছি। নিছক একটি স্বপ্ন মনে করি আমি পাত্তা না দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠি এবং স্বপ্নের কথা মনে হতেই স্বপ্নে দেখা লোকটির চেহারা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছিলাম না লোকটির চেহারা। এসব চিন্তা বাদ দিয়ে সব কিছু স্বাভাবিকভাবে নিলাম এবং নিয়ম করে মাছ ধরা, বাজারে মাছ বিক্রি করা, বাড়িতে আসা, খাওয়া, ঘুম, এভাবে দিন চলছিল। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু কিছুদিন পর এক আজব ঘটনা ঘটতে থাকে আমাদের গ্রামে। হঠাৎ করে গ্রামের ছোট ছোট বাচ্চারা উধাও হয়ে যেতে শুরু করে। ব্যাপারটা এরকম ছিল যে একজন একজন করে বাচ্চা উধাও হয়ে যাচ্ছে, একসাথে 2 থেকে 3 জন করে বাচ্চা উধাও হতে শুরু করে। এসবের জন্য গ্রামবাসী প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন পার করতে থাকে। এরপর থেকে বাচ্চাদের বাইরে বেরোতে দিত না এবং সবসময় চোখে চোখে রাখতো, কিন্তু তারপরও বাচ্চা উধাও হওয়া কিছুতেই বন্ধ হচ্ছিল না। যাদের বাচ্চা হারাচ্ছিল তাদের জিজ্ঞেস করলে তারা বলতো রাতের বেলা বাচ্চাকে পাশে নিয়ে ঘুমাতেন তারা, কিন্তু সকালে ওঠার পর বাচ্চাকে আর খুঁজে পাওয়া যেত না। এভাবে টানা 6-7 দিন বাচ্চা উধাও অব্যাহত থাকলো। এরপর হঠাৎ করে বাচ্চা উধাও বন্ধ হয়ে গেল। কিন্তু কিছুদিন পর গ্রামের বড় একটি বাঁশঝাড়ের নিচে উধাও হওয়া বাচ্চাদের কিছু মাথার খুলি এবং শরীরের হাড় পাওয়া গেল। যাদের বাচ্চা উধাও হয়ে গিয়েছিল তারা এসব দেখে কান্নায় ভেঙে পড়ে। গ্রামের মুহূর্তের মধ্যে যেন নেমে আসে এক কালো শোকের ছায়া। বাচ্চাগুলো মাথার খুলি এবং হাড়গুলি নিয়ে গ্রামের মসজিদের ইমামের সাহায্যে জানাজা পড়ে দাফন করে দেওয়া হয়। যাদের বাচ্চা মারা গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল তারা প্রায় সবসময় স্বপ্ন দেখত তাদের বাচ্চারা তাদের এসে বলছে, তোমরা চাইলে আমাদের বাঁচাতে পারতে, ওই কলসিতে সে আছে, সে আসছে, সবাইকে মেরে ফেলবে। তাদের এই স্বপ্নের কথা আমার জানা ছিল না। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো এত বড় কিছু হতো না। এসব স্বপ্ন দেখে গ্রামবাসী কোনো অর্থ খুঁজে পায় না এবং নিখোঁজ বাচ্চার বাবা মা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হতে থাকে। আগের মতো বাচ্চা নিখোঁজ হচ্ছে না এবং বাচ্চারা বাইরে খেলতেও বের হচ্ছে। কিন্তু হঠাৎ করে কিছুদিন পর আবার বাচ্চা নিখোঁজ হওয়া শুরু করে। এবারও 2-3 জন নয়, একেবারে 6 থেকে 7 জন করে নিখোঁজ হওয়া শুরু করে। গ্রামের মানুষজন পাগলের মতো তাদের খুঁজতে শুরু করে, কিন্তু সারা গ্রাম খুঁজেও তাদের চিহ্ন পাওয়া যায় না। কিছুদিন পর আবারও নিখোঁজ বাচ্চাগুলোর মাথার খুলি এবং হাড় সেই বাঁশঝাড়ের নিচে পাওয়া যেতে শুরু করে। গ্রামে আবারও নেমে আসে শোকের ছায়া। গ্রামের মানুষজন কি হচ্ছে বুঝতে পারে না। বুঝতে না পেরে গ্রামের মসজিদের ইমামের মাধ্যমে মিলাদ পড়ায়। মিলাদ পড়ানোর পর গ্রামের এই সমস্যার প্রায় সমাধান হয়ে গিয়েছিল। আবার বাচ্চা নিখোঁজ হওয়া বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যেতে শুরু করে, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হলো না। কিছুদিন পর পুনরায় বাচ্চা নিখোঁজ হয়ে যেতে শুরু করে। গ্রামের মানুষজন ভয়ে দলে দলে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে। এই দেখে গ্রামের গণ্যমান্য মানুষজন এক জায়গায় জড়ো হয়ে কি হচ্ছে তা জানার জন্য আলোচনা শুরু করে। গ্রামের মানুষজন কোনো সমাধানই খুঁজে পাচ্ছিল না, তাই তারা সবাই মিলে সময় নিয়ে আলোচনা করছিল। আর এর মধ্যে দূর থেকে একজন মধ্যবয়স্ক লোককে তারা আসতে দেখায়। লোকটি গ্রামবাসীর কাছে এসে কথা বলতে শুরু করেন। লোকটির মাথায় ছিল ময়লা একটি পাগড়ি এবং কপালে কালো কালি দিয়ে ছোট একটি নকশা আঁকা। লোকটি নিজেকে এক শক্তিশালী তান্ত্রিক বলে দাবি করে এবং বলেন সমস্যার সমাধান করে দিতে পারবেন। গ্রামের লোকজন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে জেনেছে। এর উত্তরে সে তান্ত্রিক বলে পাশের গ্রাম থেকে সে এসেছে। বাচ্চা নিখোঁজ হওয়া শুরু হলে যেসব মানুষ গ্রাম থেকে পাশের গ্রামে চলে আসে তাদের কাছ থেকে সবটা জেনে এই সমস্যার সমাধান করতে এসেছে। সে অনেক জোর গলায় বলতে থাকে সে নাকি এই সমস্যার সমাধান করতে সক্ষম। কোনো উপায় না দেখে গ্রামের মানুষজন তাকে বিশ্বাস করে এবং তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। লোকটি গ্রামের মানুষজনকে সাহায্য করার জন্য রাজি হন। তিনি কিছুদিন সময় চান এবং বলেন তিনি গ্রামের দক্ষিণে থাকা শ্মশান ঘাটের পাশে একটি ছোট কুটির বানিয়ে তার ভিতরে অবস্থান করবেন। কোনো সমস্যা হলে সেখানে গিয়ে তার সাথে যোগাযোগ করা যাবে বলে লোকটি সেদিনের মতো চলে যায়। পরদিন রাতের বেলা লোকটি গ্রামের মানুষজনকে একসাথে জড়ো করে এবং সাথে নিখোঁজ হওয়া বাচ্চাদের মধ্যে 2 জন বাচ্চাকে নিয়ে আসেন। বাচ্চাগুলোকে দেখে গ্রামের মানুষ খুব খুশি হয় এবং লোকটিকে বাহবা দিতে থাকে। এই ঘটনার পর গ্রামের মানুষের ভরসা লোকটির উপরে অনেক বেড়ে যায়।
এরপর প্রতিবারই বাচ্চা নিখোঁজ হলে লোকটির কাছে গিয়ে বলা হতো এবং লোকটি কয়েকটি বাচ্চা নিয়ে ফেরত আসতেন। কিন্তু নিখোঁজ হওয়া সব বাচ্চাকে লোকটি কখনোই ফিরিয়ে আনতে পারতেন না। এই ব্যাপারে লোকটির কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, যারা মারা গেছে তাদেরকে আমি কোথা থেকে নিয়ে আসবো বলেন? যারা বেঁচে আছে আমি শুধু তাদেরকে ফিরিয়ে আনতে পারি, মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না। লোকটি এই বলে চলে যান। যেহেতু তখনও গ্রামের বাড়ঝাড়ে শিশুদের মাথার খুলি এবং হাড় পাওয়া যাচ্ছিল, তাই গ্রামবাসী লোকটির কথা বিশ্বাস করে। এভাবে নিখোঁজ হওয়া ৬-৭ জন বাচ্চার থেকে লোকটি সবসময় ২-৩ জন বাচ্চাকে ফিরিয়ে আনতেন। যেহেতু বাচ্চা নিখোঁজ আর মৃত্যু বন্ধ হয়নি, তাই তখনও প্রতিদিনই গ্রামের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। প্রায় ২ মাস পার হয়ে যায় এবং গ্রামের জনসংখ্যা অর্ধেকে এসে দাঁড়ায়। এমন সময় হঠাৎ করে দেখা যায় গ্রামের নিখোঁজ হওয়া বাচ্চাগুলোর মধ্যে প্রায় সবকটি বাচ্চাকে লোকটি ফিরিয়ে আনছেন। এই দেখে গ্রামবাসী লোকটির উপর অনেক বেশি ভরসা পায় এবং দলে দলে আবার অনেক গ্রামবাসী পিতৃভিটায় ফিরতে শুরু করে। একসময় বাচ্চা নিখোঁজ হওয়া বন্ধ হয়ে যায়। এরপর থেকে যখনই কোনো বাচ্চা নিখোঁজ হতো, তখনই গ্রামবাসী লোকটির কাছে গিয়ে জানালে লোকটি সবগুলো বাচ্চাকে ফিরিয়ে আনতেন। এভাবে গ্রামের প্রায় সকল লোকজন, যারা গ্রাম থেকে চলে গিয়েছিল, তারা প্রায় সবাই গ্রামে ফিরে আসে এবং লোকটিকে এত ভরসা করতে থাকে যে তারা লোকটিকে নিজেদের রক্ষাকর্তা ভাবতে শুরু করে। আর এরই প্রেক্ষিতে তারা তাকে নানান কিছু দিয়ে খুশি করার চেষ্টা করতে থাকে। কিন্তু হঠাৎ করে কিছুদিন পর পাশের গ্রামে এই একই ঘটনা ঘটা শুরু করে। ভয়ে পাশের গ্রাম থেকে দলে দলে লোকজন এসে এই গ্রামে থাকতে শুরু করে এবং ১ সপ্তাহের মধ্যে পাশের গ্রামের প্রায় ৫০ জনের উপরে বাচ্চা নিখোঁজ হয়ে মারা যায়। তাদের খুলি ও হাড়গোড় সেই গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। পাশের গ্রাম থেকে দলে দলে লোক আসায় এই ১ সপ্তাহের মধ্যে আমাদের গ্রামের জনসংখ্যা প্রায় আগের চেয়ে দ্বিগুণে এসে ঠেকে। যেহেতু আমাদের গ্রামে বাচ্চা নিখোঁজ হওয়ার সমস্যাটি সমাধান হয়ে গিয়েছিল, তাই পাশের গ্রাম থেকে আসা লোকজন এবং আমাদের লোকজন নিশ্চিন্তে বসবাস শুরু করে। কিন্তু কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যায় যা মনে করলে এখনও আমার গা শিউরে ওঠে। সেই কালো রাতের কথা আমি বেঁচে থাকতে কখনো ভুলতে পারবো না। সূর্যাস্তের পরপরই স্বাভাবিকভাবে নেমে এসেছিল সেই অন্ধকারাচ্ছন্ন ভয়াল রাত্রি। বিভীষিকাময় সেই রাত্রিতে গ্রামের মানুষজন নিশ্চিন্তে বসে নিজেদের ঘরকন্যার কাজ করছিল। সেদিন ছিল অমাবস্যা। আমরা গ্রামের মানুষজন অমাবস্যার রাতকে স্বাভাবিকভাবেই একটু বেশি ভয় পাই, কেননা যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই কুসংস্কারাচ্ছন্ন বিধায় অমাবস্যার রাতে অশুভ শক্তির আগমন ঘটে বলে বিশ্বাস করি। সেক্ষেত্রে সকলেই দ্রুত খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গ্রামবাসীদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা ছিল, তারা ঘুম থেকে ওঠার পর দেখতে পেলেন তাদের পাশে ঘুমিয়ে থাকা বাচ্চা নেই। এই দিকে সবাই চিৎকার শুরু করে। সেদিন অনেক বেশি পরিমাণে বাচ্চা নিখোঁজ হয়েছিল। গ্রামবাসীর চিৎকার শুনে গ্রামে সবাই ঘুম থেকে উঠে যায় এবং ভয়ে আতঙ্কিত হয়ে মশাল জেলে গ্রামের চতুর্দিকে বাচ্চাদের খুঁজতে বেরিয়ে পড়ে। কয়েকজন সেই তান্ত্রিকের কাছে যায় তাকে সব কিছু জানাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই তান্ত্রিক নেই, তাকে আর খুঁজে পাওয়া যায় না। গ্রামের মানুষজন তাকে খোঁজ করতে থাকে, কেননা তিনি একমাত্র ব্যক্তি যিনি নিখোঁজ বাচ্চাদের ফিরিয়ে আনতে পারতেন। আর গ্রামের মানুষ তাকে অনেক ভরসা করত। গ্রামের অন্য কয়েকজন মানুষ দল বেঁধে সেই বাঁশঝাড়ের নিচে যায় দেখার জন্য সেখানে নিখোঁজ হওয়া বাচ্চারা রয়েছে কিনা। সেখানে বাচ্চাদের দেহাবশেষ পাওয়া যেত, কিন্তু তারা সেখানেও কোনো বাচ্চা খুঁজে পায় না। নিখোঁজ হওয়া বাচ্চাদের বাবা মা একসাথে জড়ো হয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়। সে ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। আল্লাহর কাছে প্রার্থনা করি এমন দৃশ্য যেন কাউকে কখনো দেখতে না হয়। শত শত মায়ের আহাজারি সেদিন গ্রামের আকার বাতাসকে ভারী করে তুলেছিল। গ্রামের মানুষরা মশাল জ্বালিয়ে গ্রামের চারপাশে পাহারা দিতে থাকে এবং বাচ্চাদের খুঁজতে থাকে। আমিও আমার বন্ধুরা হাতে মশাল নিয়ে এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চা খুঁজতে থাকি। একসময় সেই নদীর ধারে এসে পৌঁছাই যেখানে আমরা মাছ ধরতে যেতাম। সেখানে পৌঁছানোর পর আমরা দূর থেকে কটকট হাড় চাবানোর আওয়াজ পেতে থাকি। নদীর সেই তীরটি ছিল শ্মশানের একটি অংশ। আমরা আর একটু সামনে এগিয়ে যাওয়ার পর মশালের আধো আলোতে যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। শরীরের রক্ত হিম হয়ে গেল, শির দাঁড়া দিয়ে শীতল হাওয়া বয়ে গেল। আমরা দেখতে পেলাম সেই তান্ত্রিক লোকটি বসে বসে বাচ্চাদের মাথা চিবোচ্ছে, তাদের শরীরে মাংস টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে, হ্যাঁচকা টান দিয়ে তাদের শরীর থেকে হাত পাগুলো আলাদা করে ফেলছে, তাদের হৃৎপিণ্ড থেকে গড়িয়ে গড়িয়ে রক্তে তার পাশে রাখা পিতলের কলসিতে জমিয়ে রাখছে। কলসিটি দেখে আবার মনে পড়ল
এই সেই কলসি যেটি আমরা মাছ ধরতে গিয়ে পেয়েছিলাম আর কিছু না পেয়ে নদীতে ফেলে দিয়েছিলাম। এরপর তান্ত্রিকের ঠিক দিকে খেয়াল করতে দেখলাম একটু পর সে সেই কলসি থেকে রক্ত পান করছে আর কলসির মুখে লেগে থাকা রক্ত চেটে চেটে খাচ্ছে। ভয়ঙ্কর সেই শব্দ নিজের চোখে না দেখলে এবং নিজের কানে না শুনলে বিশ্বাস করা মুশকিল। আস্তে আস্তে তার শরীরটি পরিবর্তিত হতে থাকে এবং একটা বিশাল শিয়াল আকৃতি ধারণ করতে থাকে। তার চেহারা পুরোপুরি পাল্টে যায় এবং চোখ দুটো রক্তবর্ণ হয়ে যায়। আমরা মশাল নিয়ে তার সামনে এগিয়ে যাই। সে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমার এক বন্ধুর ওপর সে ক্রমাগত আঁচড় কাটতে থাকে এবং বন্ধুটিকে রক্তাক্ত করে ফেলে। আমি আমার বন্ধুকে বাঁচাতে যেই মশাল হাতে নিয়ে তাকে তাড়া করতে যাব, ঠিক সেই মুহূর্তে এসে আমার হাত কামড়ে ধরে এবং এক হ্যাঁচকা টান দিয়ে আমার হাতটা শরীর থেকে আলাদা করে ফেলে। আমি প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় চিৎকার করতে থাকি এবং শিয়ালরূপী সে তান্ত্রিকের তাণ্ডব দেখতে থাকি। আমাদেরকে ফেলে রেখে সে দ্রুত সে বাচ্চা এবং অর্থাৎ মৃত বাচ্চাগুলোকে নিয়ে তাদেরকে এত দ্রুত খেতে শুরু করে যেন তারা তার 1000 বছরের ক্ষুধার নিবারণ করছে। তার মুখ দিয়ে ক্রমাগত লালার ঝরছে এবং দুনিয়ার সকল হিংস্রতাকে সে হার মানাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদের চিৎকার শুনে গ্রামের অন্যান্য লোকজন দ্রুত সেখানে এসে পৌঁছায়। দূর থেকে গ্রামের লোকজন আসতে দেখে সেই তান্ত্রিক সেখান থেকে প্রচণ্ড জোরে দৌড়ে কোথায় যেন পালিয়ে যায়। আমার শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর শুনতে পাই আমার বন্ধু সেই দানবের থাবায় সেখানেই মারা গিয়েছে। আমার বন্ধুর গলা আঁচড় দিয়ে নাকি তার গলা ছিঁড়ে ফেলা হয়েছিল। জ্ঞান ফিরে আসার পর আমি সবাইকে সব কিছু খুলে বলি। গ্রামবাসী সেখান থেকে বাচ্চাদের অসংখ্য মাথার খুলি এবং হাড় উদ্ধার করে। আমার কথা শুনে গ্রামবাসী গ্রামের মসজিদের ইমাম সাহেবকে খবর পাঠান। ইমাম সাহেব আসেন এবং আমি তাকে সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তিনি বলতে শুরু করেন, আমরা সেদিন মাছ ধরতে গিয়ে যে কলসিটি পেয়েছিলাম, হয়তো সেই কলসির ভিতরে তান্ত্রিক রূপী সেই জিনটিকে আটকে রাখা হয়েছিল। আমার দেওয়া বিবরণ মতে তিনি বলেন সেই জিনটি হয়তো সেখানে অনেকদিন বন্দি ছিল এবং এতদিন বন্দি থাকার পরে প্রচণ্ড রক্তপিপাসু হয়ে ওঠে। বাচ্চারা নিখোঁজ হওয়ার পর যখন গ্রামের মানুষ দলে দলে এখানে এসে থাকতে শুরু করে, তখন সে গ্রামে আসা মানুষদের ভরসা জিতে নিতে থাকে এবং একসময় সফল হয়। কিছুটা দেরি হয়ে গিয়েছিল, কেননা তখন অনেক মানুষ পাশের গ্রামে চলে যায় আর আমাদের গ্রামের মানুষ অনেক কমে গিয়েছিল। তারপর সে তাণ্ডব পাশের গ্রামে শুরু করে, যেন পাশের গ্রামের মানুষগুলো এই গ্রামে চলে আসে। আর ঠিক তেমনটাই হয়। একসময় পাশের গ্রামের প্রায় অধিকাংশ লোক এই গ্রামে চলে আসে। তখন সে আসল চালটা দেয়, যা ছিল গতকাল রাতের ঘটনা। ইমাম সাহেব আবারও বলেন তিনি নদী তীরে সেই জায়গায় গিয়ে পিতলের সেই কলসিটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং কলসিটি তার সঙ্গে করে নিয়ে আসেন আর দরুদ পড়ে সেই কলসিটির মুখ আবার বন্ধ করে দেন। পিতলের সেই কলসিটি কোথায় আছে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কলসিটি এমন জায়গা আছে যেখান থেকে তা খুঁজে পাওয়া কারো পক্ষে সম্ভব না। এই বলে ইমাম সাহেব চলে যান। সেদিন সেই ঘটনার জন্য আমার নিজের শরীরের একটি অঙ্গ বিসর্জন দিতে হয়। আজও মাঝে মাঝে ঘুমিয়ে সেই বিভীষিকাময় রাতের কথা আমি স্বপ্নে দেখতে পাই, যার জন্য আমার একটি হাত হারিয়েছি। আমার নিজের ভুলের জন্য আমারই গ্রামের কত শত শিশুকে প্রাণ দিতে হয়েছে। সেসব শিশু যারা মারা গেছে তাদের মৃত্যুর গ্লানি নিজের কাঁধে নিয়ে আমি সেই গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে আসি। কেন সেই গ্রামে থাকলে আমার সারাক্ষণ এই ঘটনাটির কথা মনে পড়তো এবং নিজেকে নিকৃষ্ট অপরাধী মনে হতো। ঘটনাটি বলা শেষ হলে আমি সেই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে দেখি তার চোখ দিয়ে ক্রমাগত পানি ঝরছে। তার ঘটনাটি শুনে তাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমি খুঁজে পাইনি, তাই সেদিনের মতো সেখান থেকে চলে আসি। পরবর্তীতে তার সাথে আমার আবারও দেখা হয়েছে, কিন্তু কখনো এসব ব্যাপারে তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কেননা মানুষের কষ্ট বাড়িয়ে কী লাভ। সেখানে তিনি আমাকে একটা মেসেজ দিয়েছেন। তিনি বলছেন যে ছোট একটা ভিডিও তিনি করতে চান, তবে তিনি আমাকে যেটা বলছেন সেটা হচ্ছে যে মূল ঘটনা তিনি যেখান থেকে শেয়ার করেছেন সেখান থেকে আমি শেয়ার করছি এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের জানাবেন। শান্ত ভাই, আমি আহাদ, বর্তমানে ঢাকায় থাকি, দেশের বাড়ি রংপুরে। আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার একজন ফ্যান। এরপর তিনি আমার বেশ প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে আমি কিছুটা ভীতু টাইপের মানুষ, আপনার প্রোগ্রাম লাইভ শোনার সাহস হয় না, তাই পরের দিন ডাউনলোড করে শুনি। এটা আমার পাঠানো প্রথম ঘটনা আপনাকে। শুনছি অনেক দিন হলো কিছু ঘটনা
পাঠানো হয়নি কখনোই, আশা করছি সিলেক্টেড হবে। কথা না বাড়ায় ঘটনায় যাই। ঘটনাটা আমার নানার বাড়ির ঘটনা। আম্মা, খালা, নানি সবার কাছ থেকে শুনেছি। কারো মুখে এক বিন্দু বিকৃত হয়নি ঘটনাটি। এ কারণে এই ঘটনাটি বলছি, আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি আজ থেকে অন্তত বছর 20 আগের। প্রযুক্তির কোনো ছোঁয়া তখনও এসে লাগেনি মফস্বলের সেই গ্রামে ছোটোখাটো একটা হাট বসে, সেখানে কেনা বেচা চলে। হাটের নাম মুক্তির হাট। 71-এ নাকি নাম রাখা হয়েছিল, অবশ্য নাম বদলে গেছে এতদিনে। যাই হোক, হাটে একটা দোকান ছিল ইলিম ফকিরের। হালকা পাতলা মানুষ, মাথায় বাবর চুল, মুখে অল্প কয়েকটা দাড়ি, সবসময় পাঞ্জাবি লুঙ্গি পরে থাকতো। ঘরের বাইরে খুব একটা বেরোতে চাইতো না প্রয়োজন ছাড়া। আজব মানুষ ইলিম ফকির। দোকানের পেছনের ঘরেই থাকতো, একলা মানুষ। তার অতীত সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তার দোকানের কোনো রকম নাম ছিল না, নাম দেওয়ার মতো দোকানও নয়। সে বেচত কাফনের কাপড়, সুরমা, আতর, গোলাপ জল ইত্যাদি, মানে মৃত ব্যক্তির জন্য দরকারি জিনিসপত্র। এসব বেচে তার কীভাবে চলতো কে জানে। দোকান কিন্তু সে প্রতিদিনই খুলতো না, সেদিনই খুলতো যেদিন কেউ মারা যেত। কীভাবে যেন সে জানতে পারতো আজ কেউ মারা যাবে। সে সেই মৃত ব্যক্তির জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে বসে থাকতো। একজন মরলে একজনের সমপরিমাণ, বেশি লোক মারা গেলে বেশি। সে কীভাবে টের পেত আল্লাহ জানে। এর জবাব সে কোনোদিন দেয়নি, শুধু মুচকি হাসতো, কিছু বলতো না। প্রথম বিষয়টা সবাই কাকতালীয় ভেবেছিল, কিন্তু পরে সবাই ব্যাপারটি সিরিয়াসলি নেয়। যেদিন ইলিম দোকান খুলতো সেদিন সবাই বুঝে যেত কেউ না কেউ আজ মারা যাবে। কে মারা যাবে তা জানার উপায় ছিল না। অনেক চাপাচাপি করলেও ইলিম ফকির তা বলতো না, মাথা নাড়িয়ে শুধু বলতো বলা বারণ। আমার এক চাচার সাথে একদিন ইলিম ফকির দেখা করতে আসলো। এসে বলল তার হাত একদম খালি, চাল ডাল কিচ্ছু করেনি, কিছু টাকা ধার দিলে বড় উপকার হয়। সে চাচার নাম জাহাঙ্গীর। তিনি বলেন তোমার তো দোকান ভালো চলছে না, টাকা শোধ করবে কি করে? সে মুচকি হেসে বলে শোধ হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন না, খুব দ্রুত শোধ হবে। চাচা ওর কথা আমলে নেন না। এর সপ্তাহখানিক পর ইলিম ফকির দোকান খোলে। তখন রোদ ওঠেনি সেভাবে। হাটের লোকজন বুঝতে পারে আজ কেউ মারা যাবে। সত্যি তাই হলো। বেলা 12টার দিকে জাহাঙ্গীর চাচার বাবা মারা গেলেন। চাচা হন্তদন্ত হয়ে বাজারে চলে গেলেন। গিয়ে দেখেন ইলিম ফকির প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে বসে আছে দোকানে। চাচা সব কিছু বুঝিয়ে নিয়ে টাকা দিতে চায়। ইলিম ফকির মুচকি হেসে বলেন টাকা শোধ হয়ে গেছে মিয়া, দেওয়ান লাগবো না। চাচা বেশ অবাক হন বিষয়টায়। এ থেকে প্রমাণিত হয় যে ইলিম ফকির জানতো কে মারা যাবে, কতজন মারা যাবে, কবে মারা যাবে। কীভাবে জানতো জানি না। এমন আরও অনেক টুকরো ঘটনা ঘটেছিল অনেকের সাথে। এর ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। ইলিম ফকির মারা যাওয়ায় কয়েক বছর পরেই খুব স্বাভাবিক মৃত্যু। তাকে নিয়ে অনেক কথা হতো। কেউ বলতো ওর পোষা জিন আছে, ওরাই তাকে খবর এনে দেয়। কেউ বলতো ও কালো জাদুর চর্চা করত, কিন্তু এসবের কোনো প্রমাণ মেলেনি কখনো। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ শান্ত ভাই, ধন্যবাদ লিসেনার্স। চমৎকার একটি ঘটনা, আমার কাছে মনে হয়েছে খুবই 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 অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সালটা ছিল 2004 সাল। সবেমাত্র মেডিকেলে 2য় বর্ষে পদার্পণ করেছি। সঙ্গত কারণে মেডিকেল কলেজের নামটি বলছি না। একবার আমাদের টার্ম ফাইনাল পরীক্ষা, রিটেন পরীক্ষার পর আমাদের মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। আর তাই অ্যানাটমি পরীক্ষার আগের দিন বিকেলে কলেজ ভবনে গিয়ে একটি ডেড বডির পার্টস নিয়ে পড়ছিলাম। আমার এখনও স্পষ্ট মনে আছে যে একটি ডেড বডির হিপ থেকে পুরো পাটা ডিসেকশন করার ফলে মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই একটি পা আলাদাভাবে ডেড বডির কাছ থেকে সরিয়ে একটি টেবিলের উপর রাখা হয়। আমি এবং আমার সাথে থাকা আরও 3 সহপাঠী ওই আলাদা পার্ট নিয়ে পড়ছিলাম। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তখন সন্ধ্যা 7টা, 7:15 মতো বাজে। তখন আমরা চিন্তা করি তাহলে কিছুক্ষণ একটু ব্রেক নিয়ে আমরা একটু নাস্তা খেয়ে আসি, তারপর আমরা একটা ফাইনাল রিভিশন দিয়ে চলে যাব। সেজন্য আমরা নিচে নামি। 10 থেকে 15 মিনিট পরে আমরা আবার উপরে উঠে আসি। এখানে একটি কথা বলে রাখি, সেটা হলো যে যখন ইলেকট্রিসিটি চলে যায় তার মিনিট খানেকের মধ্যে কিন্তু জেনারেটর চালু হয়ে যায়। আমরা কিন্তু তার আগেই সেখান থেকে বের হয়ে আসি। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, তারা অন্য একটা ডেড বডির ব্যবচ্ছেদ নিয়ে পড়াশোনা করছিল এবং অন্য আরেকটি রুমে। যাই হোক, আমরা যখন নাস্তা খেয়ে ফিরে আসি, এসে দেখি আলাদা করা যে পাটা নিয়ে আমরা পড়ছিলাম, ব্যবচ্ছেদ করা যে পাটা নিয়ে আমরা পড়ছিলাম,
সেটা আর টেবিলে নেই। আমরা কিছুটা আসলে ওই মুহূর্তে একটু অবাক হয়ে যাই যে এখানে আসলে আসার আর কেউ নাই, কারণ আমাদের ব্যাচেরই পরীক্ষা আগামীকাল। সুতরাং আমাদের ব্যাচে যারা আছে তাদেরই পরীক্ষা হবে, তাদের মধ্যে আমরা যারা আছি আমরাই, এর বাইরে আসলে অন্য কেউ এখানে আসবেও না এখন। তখন আমাদের ডোমকে আমরা জিজ্ঞেস করি এবং সে জানায় যে সে অফিস রুমে ছিল এবং সে অফিসেই বসা ছিল, তার জন্য একটা আলাদা রুম ছিল, ওখানে বসা ছিল এবং সে এখানে আসেনি। আমাদের কথা শুনে সে আমাদের সাথে পরবর্তীতে ব্যবচ্ছেদের অংশটা খুঁজতে থাকে এবং আমরা খুঁজতে খুঁজতে একটা সময় আবিষ্কার করি যে পুরো পা, যেটা কিনা ব্যবচ্ছেদ করার কারণে মূল যে দেহ আছে, মূল দেহ থেকে আলাদা হয়ে গিয়েছিল, সেটি আমরা আবিষ্কার করি সম্পূর্ণভাবে মূল বডির সাথে আটকে আছে। এবং তার চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওই পায়ের মধ্যে ডিসেকশন অথবা ব্যবচ্ছেদের কোনো চিহ্ন নেই। আমরা পাটা সম্পূর্ণভাবে আলাদাভাবে রেখে গেলাম ডেস্কের উপরে, অথচ আমরা জাস্ট উপরে এসে দেখি সেটা মূল বডির সাথে একদম লেগে আছে এবং সেখানে কোনো ডিসেকশন বা ব্যবচ্ছেদের কোনো চিহ্ন নেই, যেটা দেখে আসলে ডোম সহ আমরা যারা ছিলাম, মানে আমরা সবাই খুবই অবাক হয়ে যাই। এবং আমাদের এই রুমে এবং অন্য আরেকটা রুমে, যেখানে বললাম যে আমাদের সহপাঠী যারা ছিল, আমরা প্রায় 10-12 জন ছিলাম, তারা আমরা কিন্তু আর ওখানে বেশিক্ষণ অবস্থান করতে পারিনি এই ব্যাপারটা দেখে। তখন আমরা সবাই বের হয়ে যাই এবং ডোম সেদিনকার মতন সকল দরজা বন্ধ করে দিয়ে বের হয়ে যায়। অবাক করা ঘটনা আসলে ঘটে কি, তার পরের দিন আমরা সকাল সকাল উঠে একটু হয়তো কাজ করছিলই, সকালে উঠে যখন আমরা কলেজে গেলাম, কলেজে গিয়ে জানতে পারি যে আমরা যে ডেড বডির ডিসেকশন করা পাটা গতকাল দেখলাম যে আগের মতো মন একদম সম্পূর্ণ লেগে আছে, ওখানে ব্যবচ্ছেদ করার কোনো বিন্দু বা কোনো চিহ্ন পর্যন্ত নেই। অথচ আজকে সে আগের রূপে, অর্থাৎ পুরো পাটায় ডিসেক্টেড অবস্থায় আছে, অর্থাৎ পুরো পাটে ব্যবচ্ছেদ করা এবং মূল দেহ থেকে তার সম্পূর্ণ বিচ্ছিন্ন, এবং সেটা আমরা যে টেবিলটাতে পড়ছিলাম সেই টেবিলেই রাখা। আমরা ডোমকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি এটা কিছু করেছে কিনা বা সেটা, তখন সে বলে না। সে এসে যখন দরজা খোলার পরে এসে দেখতে পায় যে এই পাটা আবারও সেই টেবিলের উপরে রাখা। আসলে আমরা 10-12 জন এই 2 দিনের এই 2 রকমের পুরোপুরি অবস্থা সাক্ষী ছিলাম সবাই, যেটা আসলে আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারছি না বা এটা সম্ভব না। এই ডেড বডি নিয়ে আরও 2টি ঘটনা রয়েছে, যেটা পরবর্তীতে আবার কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। সারা বিশ্ব এখন একটি কঠিন সময় পার করছে, আমরা সবাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করব, এটাই একজন চিকিৎসক হিসেবে চাওয়া। শান্ত ভাই, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত.com-এর একজন মডারেটর। একটি বড় লম্বা ঘটনা নিয়ে এসেছি, আশা করি সকলের পছন্দ হবে। তো ঘটনাটি মোস্তফা চাচার পরিবারকে কেন্দ্র করে ঘটেছে। 2011 সাল থেকে এখনও পর্যন্ত চলমান একটি ঘটনাটি যেখানে ঘটেছে সেটি মোস্তফার নিজ গ্রামের বাড়িতে, নিজের পৈতৃক নিবাসে ঘটেছে। জায়গাটি আসলে তার বাসা এবং পুরো একটি পুকুরকে কেন্দ্র করে। বাসাটার যদি বর্ণনা দিই, বাসা 3 তলা একটি বাসা, ট্রিপ্লেক্স, নিচতলাতে 3টা রুম এবং একটি বাথরুম, পুরোটা খুবই সুন্দরভাবে গোছানো একটি বিল্ডিং, এবং 2 তলাতে 2টা রুম থাকতো এবং 3 তলাতেই একটা রুম, বাকিটা ছাদ হিসেবে ব্যবহৃত হতো। 2006 সালে মোস্তফা চাচা এবং তার ভাই বোন এবং তার ফুল পরিবার নিয়ে সেখানে থাকতো, কিন্তু যেহেতু জায়গাটা ডেভেলপ ছিল না বিধায় তারা ওখানে আসলে থাকতে পারেনি। তো এক এক করে তার ভাই এবং বোনরা সেখানে চলে যায়। এরপর মোস্তফার ট্রান্সফার হয় ঢাকাতে, তো সেই সুবাদে সেও ঢাকাতে চলে যায়। 5 বছর 2006 থেকে 2011 সাল পর্যন্ত মোটামুটি সেই বাসাটি পরিত্যক্ত হিসেবে অবহিত থাকে, কেউ ওখানে থাকা হয় না। 2011 সালে পুনরায় তার ঢাকা থেকে তার পৈতৃক নিবাসে ট্রান্সফার হয়, সেখানে তারা আবার পুনরায় অবস্থান করে এবং বসবাস সেখান থেকে শুরু করে। যেহেতু বাসাটা অনেক বড়, 3 তলা এবং ট্রিপ্লেক্স হওয়ার কারণে তারা এখন একা থেকে অতটা শান্তিতে থাকতে পারতো না, ভালো লাগতো না। তো মোস্তফা চাচা তার ভাইকে বলে সেখানে থাকতে, যেহেতু মোস্তফা চাচার যে ভাই নজরুল চাচা, সে এবং তার স্ত্রী সেখানে থাকতো টাউনে। পরে তারা একসাথে থাকার জন্য মোস্তফা চাচার যে বোন ছিল তাকেও বলে এখানে থাকতে, তো তারা একসাথে এখানে থাকতো। 2011 সালের শুরু থেকে জুন মাস পর্যন্ত কোনো সমস্যা তারা ফেস করেনি, কোনো কিছু তাদের কাছে মনেও হয়নি। জুন মাসের দিকে মোস্তফা চাচার ছেলে বাসাতে একটু ঝগড়াঝাটি করে, রাত্রেবেলা খাওয়ার সময় ঝগড়াঝাটি করে
কি মনে করে বাইরে চলে আসে এবং সেখানকার পুকুর ঘাট ছিল বাসার এরিয়ার মধ্যে। পুকুর ঘাটে সে চলে যায়। সেখানে গিয়ে রাত্রেবেলা তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল ফোনে। একটা পর্যায়ে সে পানিতে একটা ইট থ্রো করে, রাগের মাথায় ইট থ্রো করার পর কিছুক্ষণ ওখানে বসে আছে। হঠাৎ সে খেয়াল করে পানিটার লেয়ারটা কেমন জানি একটু বাড়ছে, ঢেউ হচ্ছে, পানিটা কীরকম জানি কাঁপছে। এবং সে কয়েক সেকেন্ড পর আরও একটু ফিল করলো যে না, তার ফুল জায়গাটাই কাঁপছে। কোনোভাবে একটা আর্থকোয়াকের মতো সে ভূমিকম্প হচ্ছে কিনা। তারপরও সেখানে স্ট্রিক্টলি রয়েছে, বাসায় সে যাবে না, যেহেতু রাগ করে বের হয়েছে সে ওখানে থেকেই নড়বে না। তো ঠিক 1-1.5 মিনিট পর বুঝতে পারলো সে এখনও একা নেই, তার চারপাশে অনেক মানুষ বা এরকম কিছু। ঠিক সে টের পাচ্ছে যে না তার আশপাশে কেউ আছে, অ্যাটলিস্ট সে একা নাই, এতটুকু সে অনুভব করছে, ফিলিং আসছিল। সে ফোনে তার ফ্রেন্ডকে ওইসব বলতেছিল যে এরকম কেমন জানি একটু ভয় ভয় লাগছে ইত্যাদি। তো সে ভাবে যে অনেকদিন পর এখানে আসছে, সে যখন ছোট ছিল তখন অতটা তো জায়গার সাথে পরিচিত ছিল, এখন অনেকদিন পর জায়গা চেঞ্জের কারণে এরকম হতে পারে। তো ঠিক 3-4 মিনিট পর সে খেয়াল করলো, পানির দিকে তাকালো যে একটা অবয়ব পানি থেকে উঠে আসছে, কালো, সম্পূর্ণ কাদায় ঘেরা, মনে হচ্ছে পুরোটা কাদায় একটা অবয়ব উঠে আসছে। বলে রাখা ভালো যে সেখানে যথেষ্ট আলো টালো ছিল এবং মোটামুটি বোঝা যাচ্ছে ওখানে একদম অন্ধকার তা না। তো জাস্ট সে দেখলো একটা অবয়ব ধপধপ করে উঠে আসলো। মানে যখন সে দেখলো পানি থেকে উঠছে, কয়েক সেকেন্ডের মধ্যে তার সামনে চলে আসলো, মুখের সামনে। সে একদম ওই জায়গাতে স্টাক হয়ে গেল। সে নড়তে চড়তে পারছিল না, ডান বাম কোনো দিকে তাকাতেও পারছিল না, কোনো আওয়াজও করতে পারছিল না, উঠতেও পারছিল না। সে অবয়বটা কোনো সাউন্ড ছাড়া একদম এক ঝটকায় তার পাটা ধরে টান দিয়ে পানিতে নিয়ে চলে গেল। নোমান ভাই প্রচণ্ড জোরে চিৎকার দিল। ওই চিৎকারে পুরো মনে হলো এলাকার মানুষই শুনছে, এত জোরে মূলত তার চিৎকারটা ছিল। বাসার অবস্থানরত যত মানুষ ছিল তাদের বুঝতে সমস্যা হলো না যে কে চিৎকারটা দিয়েছে এবং সরাসরি তারা চলে গেল পানিতে। তো নোমান ভাইয়ের বাঁচানোর জন্য তারা ওখানে চলে আসলো। নোমান ভাইকে বাঁচানোর চেষ্টা করছে মোস্তফা চাচা এবং নজরুল চাচা, দুইজন পানিতে নেমে পড়ছে ইতিমধ্যে। তখন তাকে টেনে তোলার চেষ্টা করছে, কোনোভাবে তারা টেনে উঠাতে পারছে না। তার বাসার সবাই ওখানে চলে আসছে এবং তারা প্রত্যেকেই শক্তি প্রয়োগ করছে, কোনোভাবে নোমান ভাইকে ওখান থেকে তোলা সম্ভব হচ্ছেই না। তো একটা পর্যায়ে তখন দেখলো যে না, নোমান ভাইকে তোলা সম্ভব হয়েছে এবং টান দিয়ে তুলে ফেললো। এবং তারা সবাই ওইখানে উপস্থিত প্রত্যেকে দেখলো একটি কালো অবয়ব পানি থেকে উঠে পাড়ের উপরে চলে আসছে এবং নোমান ভাইয়ের পা আবারও টান দেওয়ার চেষ্টা করছে এবং সকলে ওটা দেখছে এবং সবাই সেটা নিজ চোখে একদম স্পষ্ট দেখছে অবয়বটাকে। এরপর নজরুল চাচা কোনো কিছু না মনে করে জাস্ট প্যানিক হয়ে যেভাবে হোক সে লাথি দেয় অবয়বটাকে এবং লাথি দিয়ে যেভাবে হোক পানিতে ফেলে দেয়। এবং তারা কোনো কিছু না ভেবে সেখান থেকে সাথে সাথে দৌড়াদৌড়ি করে বাসায় চলে যায়। বলা ভালো যে নজরুল চাচা প্রচণ্ড একজন সাহসী লোক, তার কাছে এসব জিনিস কোনো ভয়ের কিছু না, তবু সে সাহসিকতার সাথে সব কিছু হ্যান্ডেল করে। তো কারো কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগেনি, কারণ তারা বুঝছে যে একটা কালো অবয়ব কীভাবে একটা পানি থেকে উঠে আসতে পারে। তাদের কাছে এই জিনিসটার কোনো এক্সপ্লেনেশন ছিল না। তারা জাস্ট ওই রাতটা কোনো রকমভাবে পার করবে, হুজুর ডাকতে হবে, ডাক্তার ডাকতে হবে, এই নিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে। এবং ওদিকে নোমান ভাইয়ের অবস্থা খুব খারাপ, তার জ্বর এসে গেছে, অবস্থা খারাপ, সে কোনোভাবে কথাও বলতে পারছে না, তোতলাচ্ছে। তো নোমান ভাইয়ের মা বাবা সবাই মোটামুটি তাকে একটু দেখার চেষ্টা করছে ওদিকে। তো মোটামুটি সে স্বাভাবিক হয়েছে এবং ঘুমানোর চেষ্টা করছে, তাকে অনেক কষ্টে শান্ত করা গেছে। তো নজরুল চাচা তার রুমে যায় এবং শুয়েছে মাত্র, সে দেখছে তার পায়ে প্রচণ্ড পেইন হচ্ছে, প্রচণ্ড পরিমাণের পেইন। সে পেইনটা সহ্য করতে পারছে না, ক্রমে তার পেইনটা বাড়ছে, ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা পর্যায়ে মনে হচ্ছিল তার পা ফেটে যাবে। সে অনেক চিল্লাপাল্লি করছিল, বাসার লোকজন আবার জড়ো হয়ে গেল এবং তারা দেখলো একে একে। তো ওই মুহূর্তে সবাই নজরুল চাচাকে দেখে অনেকটা প্যানিক যে এই ব্যথা কেন হচ্ছে, হঠাৎ আবার রাত্রিবেলায় আরেকটা সমস্যার উপদ্রব হলো। একদিকে নোমান ভাইকে ঠিক করা গেল, এখন আবার নজরুল চাচার এই পেইন। তো নজরুল চাচা যখন দেখলো ঘরে অনেক লোকজন হয়ে গেল, হঠাৎ করে সে ব্যাপারটা দেখলো তার পায়ের ব্যথা গায়েব, পুরোপুরি গায়েব, কোনো ব্যথাই তার পায়ে নেই। যখনই রুমে অনেক লোকজন গ্যাদারিং করলো, তার পায়ের পুরোপুরি ব্যথা গায়েব হয়ে গেছে।
একদম জাস্ট ম্যাজিক মনে হলো। লোকজন আসলে তার ব্যথাটা গায়েব হয়ে গেছে। সে বেশ খুশি হলো যে না, মোটামুটি তার ব্যথাটা কমে গেছে এবং স্বাভাবিক। পুনরায় শোয়ার চেষ্টা করতেছে এবং তার ঘুম ধরলো। এবং তারা যারা দেখছে তাদের কাছে এটা মোটেও কাম্য ছিল না। তারা মোটামুটি প্রত্যেকের ভিতরে ভিতরে অনেক ভয় ছিল। তো সবাই যার যার রুমে চলে যায় এবং চাচি হলো তার পাশে এসে শোয়ার পর নজরুল চাচা বলেন রুমের লাইটটা অফ করতে। চাচি কোনো কথা শোনে না, তার পাশে ওরকম ঝিম মেরে শুয়ে আছে। জাস্ট বলে যে রুমের লাইটটা কি অফ করতে হবে না? তো আবারও মনে হয় বলে রুমের লাইট কি অফ করবো নাকি? এরকম অন করে নাকি? তোমার ভয়ই করতেছে। চাচা ভাবে যে মনে হয় চাচির অনেক ভয়টাই করছে আর কথা বলতে পারছে না। তো সে ভাবে আচ্ছা লাইট জ্বলুক, সমস্যা নাই। সে ওভাবে শুয়ে আছে এবং সেও মোটামুটি একটু ভিতরে ভিতরে একটু ভয়ে আছে। কোনো জিনিসটা কোনো এক্সপ্লেনেশন পাচ্ছে না। চাচি কোনো কথা নাই, বাচ্চা নাই, থুপ করে বলে উঠল লাথি কেন দিলি? নজরুল চাচা ব্যাপারটা বুঝতে পারলো না যে আসলে এটা কি চাচি বলছে। চাচির দিকে ফিরল এবং দেখতে পারলো তার দিকে বেশ রাগান্বিত ফেসে তার দিকে তাকিয়ে আছে, অনেকটা রাগান্বিত। তার চোখগুলো লাল হয়ে গেছে পুরোপুরি। আবারও বলল লাথি কেন দিলি? নজরুল এবার মোটামুটি বেশ অবাক হয়েছে যে সে এইভাবে কথা বলতেছে কেন, চাচি কেন এইভাবে কথা বলতেছে তার সাথে। সে একটু ভয়ও পাচ্ছে, প্লাস ব্যাপারটা অবাক হচ্ছে। নজরুল তো অনেক সাহসী মানুষ, যার কারণে তার কাছে ভয়ের থেকে ব্যাপারটা অনেক বেশি অবাক লাগছে। চাচি আবার পুনরায় বলল লাথি কেন দিলি? এরপর সে কন্টিনিউয়াসলি বলতেছে লাথি কেন দিলি, লাথি কেন দিলি, লাথি কেন দিলি। আর এই প্রত্যেকটা কথার সাথে সাথে তার খাটটা পুরোপুরি কাঁপছিল, পুরো আতকোয়াকের মতো। মানে একটা পর্যায়ে কাঁপতে কাঁপতে একটা পর্যায়ে মনে হচ্ছিল খাটটা ভেঙে পড়ে যাবে, এত জোরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এরপর আস্তে আস্তে দেখলো তার পুনরায় সেই পায়ে ব্যথাটা শুরু হয়ে গেছে। চাচা চিৎকার চেঁচামেচি করে ব্যথাটা সহ্য করতে পারতেছে না, এত আকুতি মিনতি করছে, ব্যথা কমে যায়, ব্যথার জন্য কমে যায়। বাসার লোকজন আবার জড়ো হয়ে গেছে, কিন্তু এবার আগের মতন ম্যাজিক আর করতেছে না। তার ব্যথা বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে, এতটা বাড়ছে আকুতি মানুষজনের হাহাকার হয়ে গেছে। মানে কেউ সহ্য করতে পারতেছে না, এত চিৎকার করছে। তো চাচি চলে গেল রুম থেকে বের হয়ে। তো চাচির আচরণটা সবার কাছে বেশ অদ্ভুত লাগতেছে, কারণ চাচি কোনো কেয়ার করতেছে না। বলতেছে আমি এখনই ব্যথা কমাই দিব বলে রুম থেকে গেল। একটি বড় সাইজের চাকু নিয়ে আসলো, যেটা দিয়ে মোটামুটি আপেল ফলটল সহজে কাটা সম্ভব। মাংস কাটা যাবে কিনা, মানে এতটা ওর শক্তিশালী চাকু ছিল না। তো ফল কাটার চাকু নিয়ে সে চলে আসে এবং কোনো কথা নাই বার্তা নাই, জাস্ট সবার চোখের সামনে 3-4 সেকেন্ডের মধ্যে চাচি যে নজরুল চাচার পায়ের উপর একটা কোপ দিল হাঁটু বরাবর। সেকেন্ডের মধ্যে তার পা দুটুকরো হয়ে গেছে, হাঁটু থেকে তার পা আলাদা হয়ে গেছে, পুরো ফ্লোর রক্তে ভিজে যায়। যে চাকু দিয়ে একটা মাংস কাটাও প্রায় অসম্ভব, সেটা দিয়ে পুরো একটা হাড্ডি সহ পা আলাদা করে ফেলেছে। এটা দেখার পর কেউ সহ্য করতে পারে নাই। মোস্তফা চাচার ওয়াইফ জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়। মোস্তফা চাচা ভয়ে পুরো পিছনে চলে আসে। কেউ এটা দেখে সহ্যই করতে পারতেছে না, এটা মানে কিভাবে সম্ভব। এবং নজরুল চাচি হাসতেছে, প্রচুর জোরে চিল্লায় হা হা করে হাসতেছে। মোস্তফা চাচার মেয়ে এবং মোস্তফা চাচার বোন নোমান ভাইয়ের ফুপি সেখানে সকলে ওটা দেখতেছে। শুধু নোমান ভাই বা সবাই ওটা দেখতেছে এবং পরিস্থিতি সবাই দেখতেছে। নজরুল চাচি হা হা করে হাসতেছে, হেসেই যাচ্ছে, তার হাসি যেন থামেই না। এবং একটা পর্যায়ে বলল লাথি দেওয়ার পরিণাম এটাই ছিল। নজরুল চাচি ওই জায়গাটায় আবার সেন্সলেস। নজরুল চাচিও সেন্সলেস হয়ে যায়, পড়ে যায় ওখানে। বাসার বাকি মেম্বার কেউই এটা সহ্য করতে পারছে না। ফ্লোর দিয়ে কম নয় রক্ত বয়ে গেল এবং একটা পর্যায়ে নজরুল চাচা মারা গেলেন। চোখের সামনে যা ঘটছে কারো কাছে ব্যাপারটা মেনেই নিতে পারতেছে না। কিছুক্ষণ আগে নোমান ভাই পানিতে এরকম একটা অবয়ব দেখলো, তাকে ট্রেনে নিয়ে গেল। নজরুল চাচা নিজেই এর সামনে সকলের সামনে মারা গেল, একদম ডেথ। নজরুল চাচি সেন্সলেস, মোস্তফা চাচার ওয়াইফ সেন্সলেস। কি করবে না করবে কেউ কোনো কুলু পাচ্ছিল না। এই পজিশনে পুরোপুরি সবাই থেমে গিয়েছিল। 10 মিনিট কেউ পুরো নড়াচড়া করতে পারে না এই সিচুয়েশনে। শান্ত ভাই, আমি এই পুরো ঘটনার এই পজিশনে এসে সবচেয়ে বেশি অবাক হয়ে গেছিলাম। আমি যেটা এক্সপ্লেনেশন বলেন, যেটা আমি কোনোভাবে এখন নিজেই বিশ্বাস করতে পারি না। যেটা এরপর যা বলা হয়েছে আমাকে, যেটা আমাকে শোনানো হয়েছে, আমি সত্যি নিজেই এখন বিশ্বাস করতে পারি না।
ওখানে নোমান ভাই মোটামুটি সব জ্ঞানে ছিল। সে উঠে আসতে পারছে এবং দেখলো যে পজিশনটা সেটা সে নিজেই, সবাই মূর্তির মতো ছিল, কেউ নড়তে চড়তে পারছে না, শুধু নোমান ভাই রুম থেকে উঠে যাচ্ছে। দেখলো এরকম সিচুয়েশন, নোমান ভাই একটা সজোরে চিৎকার দিল। আর তার কয়েক সেকেন্ড পর জাস্ট সবাই দেখলো পুরো বাসা ডিসঅ্যাপিয়ার, গায়েব। তারা ধূপ করে 2 তলা থেকে এক ঝটকায় নিচে পড়ে গেছে। প্রত্যেকে জাস্ট মনে হলো বাসাটা গায়েব করে দিছে। যেরকম জাস্ট তারা ফ্লোরের উপর পড়লো, মানে মাটিতে এসে পড়ছে। বিল্ডিং গায়েব, কোনো ফ্লোর নাই, কিচ্ছু নাই, পুরো বিল্ডিং পুরোপুরি ডিসঅ্যাপিয়ার। নাথিং ওয়াজ দেয়ার, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক ওই জায়গাটা। যেরকম যদি একটা বিল্ডিং সরাই দিলে যা থাকে পুরোপুরি ওরকম পজিশনে গেছে। তারা ঝপ করে নিচে পড়ে গেছে, 2 তলা থেকে নিচে পড়ছে। যেরকম ব্যথা পাওয়ার দরকার সেরকমই ব্যথা সবাই পাইছে। যার দেখে ওখানে নজরুল চাচার লাশ নাই, বাকি সব বাদে যেরকম ছিল সেরকম অবস্থায় সবাই পড়ছে। 2 তলা থেকে পড়ে গেলে যদি কেউ শুয়েও থাকে মারাত্মক ব্যথা পাওয়ার কথা। তো যারা সেন্সলেস ছিল, মোস্তফা চাচার বউ এবং চাচি, নজরুল চাচি, 2 জন ওখানে সেন্সলেস, সেম পজিশনে, যেরকম বিল্ডিংয়ে ছিল সেম পজিশনে নিচে পড়ে গেছে। এটা আমার কাছে পুরোপুরি অবিশ্বাস্য লাগছে। আমি নিজে বিশ্বাস করতে পারি নাই, কিন্তু যেই সোর্স থেকে আমি জানি যে আমাকে বলছে, সে কখনো ঘটনাটা বানাই বলা বা মিথ্যা বলার কোনো সুযোগ নেই। তো আমি এই জায়গাটায় এসে সত্যি কথা, আমি কোনো ভাষা পাইনি, আমি কিছু বলার নাই। আমি আমার নিজের এখনও ঘোর কাটছে না, এটা কিভাবে সম্ভব? একটা বাসা কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আপনি যে বাসায় অবস্থান করতেছেন, এখনই হঠাৎ করে দেখলেন আপনি ফ্লোরে চলে আসছেন, মাটিতে চলে আসছেন, বাসা সব গায়েব, এটা কিভাবে? যাই হোক, কেউ কোনো কথাই বলতে পারেনি ওই পজিশনে। সবাই ওখানে দাঁড়িয়ে আছে এবং যেহেতু অনেকটা ভয় পেয়েছে তারা, যেহেতু সেন্সলেস 2 জন ছিল সামনে, তারা ছিটকে একদম বাসার ফ্রন্ট সাইডে চলে আসে, জাস্ট মেইন গেটের কাছাকাছি চলে আসে। এখানে বিল্ডিং থেকে বেরোনোর কারো সাহস নেই, মানে মেইন গেট ক্রস করে যে বের হবে সেই সাহসটুকু কারো নেই। কেউ ওখান থেকে চিৎকার করবে সেই সাহসটুকু কারো নেই। কারো মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, কিভাবে বের হবে? এরকম একটা সিচুয়েশনে কেউ পড়লে কি করবে আল্লাহই জানে। বাট তাদের মুখ দিয়ে কোনো আওয়াজ নেই, কোনো নড়াচড়া নেই। নোমান ভাই চুপচাপ ওখানে বসে আছে, মোস্তফা চাচা ওখানে হাঁটু গেড়ে বসা। মোস্তফা চাচার মেয়ে রোমান আপু সে ওখানে চুপচাপ বসা, কেউ কোনো কথা নেই, কোনো ভাষা নেই। একটা লাশ মাত্র দেখলো তারা, তারপর নোমান ভাইয়ের চিৎকারে পুরো বাসাটা গায়েব। এরপর থেকে তারা ওখানে অবস্থান করতেছে। তো বিগত যা ঘটেছে তাদের মাথাতে ওটার ক্রমান্বয়ে সবার ঘুরতেছে এবং তারা কি করবে কোনো ক্লু পাচ্ছিল না, এর কোনো ক্লু ছিল না। তারা ওখানে অবস্থান করতেছিল। 3 ঘন্টা যাওয়ার পর যখন ফজরের আজান দিল, ফজরের আজান পড়া মাত্র জাস্ট দেখলো তারা যেই পজিশনে ছিল তারা ঠিক ওই পজিশনে চলে আসছে। ঠিক যা ঘুরছিল রাতের বেলা ঠিক সেই পজিশনে তারা প্রত্যেকে চলে আসছে। ফজর আজান দিল মাত্রই তারা যেই পজিশনে সেই পজিশনে পুনরায় চলে আসছে। এটা মোটামুটি একটা অবিশ্বাস্য ব্যাপার, তবুও মেনে নিচ্ছে তারা। জাস্ট তাদের এই আজানে আসার পর তারা মনে হলো যারা ছিল, যারা সেন্সলেস অবস্থায় ছিল না, যারা সজ্ঞান ছিল, তারা মনে হলো তাদের এনার্জি ফিরে পাইছে, তারা এখন কিছু একটা করতে পারবে, তাদের শক্তিটা ফিরে আসছে। এবং তারা সাথে সাথে উঠে মোস্তফা চাচার স্ত্রীকে পানিটা দেওয়া হলো এবং প্রত্যেকে সেন্সটা ফেরার চেষ্টা করলো এবং প্রত্যেকে সেন্সও আসছে। কিন্তু তারা সামনে যখন তাকাচ্ছে কিছু বুঝতেছে না আসলে কি হচ্ছে। তাদের ঘটনাটা পুনরায় তাদের মাথায় আসলো এবং তারা দেখলো নজরুল চাচার পা 2 অর্ধেক খণ্ড হয়ে আছে এবং তাদের চোখের সামনে লাশ। তো 3-4 দিন কেটে গেল, নজরুল চাচাকে দাফন টাফন সবই করা হলো, কিন্তু তারা কোনোভাবেই না বাসা থেকে বেরোনোর মতন কেন জানি কোনো শক্তি তারা পাচ্ছে না যে এখান থেকে পালাবে, সে সুযোগ নাই। তো তাদের কাছে এখন মেইন ফোকাস হচ্ছে নজরুল চাচাকে দাফন টাফন করা হলো। 3-4 দিন গেল, তারা কোনোভাবে এটা সলিউশনে পাচ্ছে না, কি করবে। তারা বাসাতেই থেকে গেল। এরপর তারা এই ঘোরটা কাটার পর তারা চিন্তা করলো হুজুর ডাকতে হবে। তারা হুজুর ডাকলো এবং আশপাশে থেকে একটি হুজুরকে নিয়ে আসলো, মসজিদের ইমামকে নিয়ে আসলো। ইমাম বাসাটি পুরোপুরি দেখলো, সে কোনো সলিউশন দিতে পারলো না। বলল 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়েন, যা যা হয়েছে তা হয়তো ঠিক হয়ে যাবে। জাস্ট একটা সাধারণ কথাবার্তা বলেই চলে আসলো, কোনো সলিউশন তারা পেল না।
তারা জানে যে এটা কোনো সলিউশন হতে পারে না, তাদের একটা ভালো সলিউশন দরকার যেখান থেকে তারা বের হতে পারবে। তো তারা এই সিচুয়েশন ছিল না যে তাদেরকে ছেড়ে অন্য কোথাও যাবে, সেই সিচুয়েশনও তাদের কারোই ছিল না। তারা ভাবছিল বাসা থেকে চলে যাবে, সেটাও কেন যেন পারতেছিল না। তো তারা 3 দিন অপেক্ষা করলো। একটি কবিরাজকে তারা দূরের কবিরাজ থেকে তাকে ফোন টোন দিয়ে জানানো হলো যে কবিরাজ 3 দিন পর আসবে। 3 দিন তারা সহ্য করলো, কোনো সমস্যা তারা মোটামুটি ফেস করেনি। তো কবিরাজ আসার পর যখন কবিরাজটি বাসা দেখলো, পুরোপুরি সব কিছু দেখলো, পুকুর থেকে শুরু করে পুরো ঘটনাটাকে জানানো হলো। এখন বললো যে এই গত 5 বছর বাসাটি বন্ধ থাকার পর থেকে কিছু না কিছু এই বাসায় হয়েছে, বা পুকুরকে কেন্দ্র করে বাসাকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে, যার দরুন এটার মাসুল তারা এখন পাচ্ছে। কবিরাজ আরও বললো যে এই বাসাতে একটা লাশ দাফন করা আছে, এবং লাশটা কোথায় আছে, কীভাবে আছে, এটা আপনাদের বের করতে হবে। বাট এটা সে শিওরভাবে বলে গেল যে এখানে একটা দাফন করা লাশ আছে। তো তারা কোনোভাবে বুঝতে পারছিল না যে এটা কীভাবে সম্ভব, এখানে একটা লাশ থাকতে পারে, এবং কবে। এটা বলল যে এটা বিল্ডিংয়ের নিচে, বিল্ডিংটা হয়েছে আজ থেকে বহু বছর আগে, কিন্তু কবিরাজ বলতেছে এই লাশটা আপনাদের এই 5 বছরের মধ্যেই হয়েছে, যেটা অসম্ভব। একটা বিল্ডিং তো তোলা, তার নিচে তো তার একটা লাশ দাফন করা সম্ভব না। তবুও কবিরাজের কথাটা তারা শুনলো, এবং কবিরাজ জাস্ট বলল আপনারা বাসা থেকে আপাতত কোথাও যাওয়ার চিন্তা করেন না, কারণ আপনারা যদি বাসা ত্যাগ করেন তাহলে আপনারা যেখানে যান না কেন সমস্যাটা বহন করে নিয়ে যাবেন। এবং আরেকটা জিনিস বলল, আপনারা যদি নিজেদের অবয়ব দেখেন, মানে নিজেকেই যদি দেখেন যে আপনি ঘুরতেছেন ফিরতেছেন বা নিজেকে নিজে মেরে ফেলতেছেন, এ কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি যদি দেখেন আপনারই একটা যমজ বা অবয়ব ফাঁসিতে ঝুলতেছে, তাকে অবশ্যই বাঁচাতে হবে। আপনি যদি আপনার অবয়বটাকে দেখেন যে সে ফাঁসিতে ঝুলছে, মনে ধরে নেবেন আপনিও মারা গেছেন। এমন কিছু যদি ফেস করেন, অবশ্যই তাকে বাঁচাতে যাবেন এবং আপনি নিজেকে তাহলে বাঁচাতে পারবেন। তো কবিরাজ বলে গেল আমাকে আরও 5 দিন সময় দিন, এটা সলিউশনের কিছু একটা বের করে তাকে জানানো হবে। এবং কবিরাজ চলে গেল। তো তারা অপেক্ষা করলো, কবিরাজের কোনো খোঁজ পাচ্ছিল না, কবিরাজ কোনো সলিউশনও তাকে দেয়নি। এবং কবিরাজকে যখন ফোন দেওয়া হলো, 2-3 দিন ধরে ট্রাই করা হলো, কবিরাজের কোনো পাত্তা পেল না। তো ঠিক 7-8 দিন পর যখন কবিরাজকে আবার ট্রাই করা হলো, এবং খোঁজ পেল যে কবিরাজ পানিতে ডুবে মারা গেছে, যেটা শুনে মোটামুটি মোস্তফা চাচার পরিবার আবার একটু শকড হলো। তারা আসলে মেনে নিতে পারছে না, আসলে কি করবে তারা পুরো অসহায় হয়ে যাচ্ছিল, বাসা থেকে যেতে পারছিল না। কোনো কবিরাজকে ডাকার পর, এই ঘটনার পর তারা আবার পুনরায় কোনো একটা কবিরাজকে ডাকবে। তো অনেক খোঁজাখুঁজির পর 7-8 দিন পর আরেকটি কবিরাজকে তারা পায়, এবং কবিরাজকে সেও দূরের একটা কবিরাজ হওয়ার কারণে তাকে আসতে সময় দেওয়া হলো। 5-6 দিন পর কবিরাজ এখানে আসলো। কবিরাজ এসে বলল যে বাসাটিতে অনেক সমস্যা আছে, এখানে একটা লাশ দাফন করা হয়েছে। সেম কথাটি বলল যেটা আগের কবিরাজ বলে গিয়েছে। তো এই লাশটাকে আসলে উদ্ধার করতে হবে, লাশের একটা সুরাহা করতে হবে, আদারওয়াইজ এই ঘরেই এই বাসার কোনো সমস্যা সলভ করা সম্ভব না। তো এই বাসাটা ভেঙে আপনি লাশ বের করবেন কি না, বা লাশ কীভাবে বের করে সেটা আপনারা জানেন, কিন্তু লাশটা বের করতে হবে। এবং কবিরাজ কোনোভাবে তাদের কথাটা বিশ্বাস করতে পারল না যে বাসা গায়েবের ব্যাপারটা, এটা তারা কবিরাজ বিশ্বাসই করতে পারে নাই। কথাটা শুনে অবাক হয়েছে এবং হাসিতে উড়িয়ে দিল এরকম একটা ব্যাপার। এবং পুকুরে যে ব্যাপারটা বলল, পুকুরে যেন কেউ না নামে, গোসল টোসল বা কিছু কোনোভাবে যেন না করা হয়, দিনের বেলা হোক রাতের বেলা হোক কোনোভাবে যেন না হয়, এটা পুরোপুরি বন্ধ করে দিতে বলছে। এবং প্রত্যেকের কাছে একটা করে তাবিজ দেওয়া হয়েছে। কবিরাজ বলল আমি ব্যাপারটা আবার দেখব, যদি কোনো সমস্যা হয় তাকে জানাতে। এবং আরও কিছু জিনিসপত্র দিয়ে গেল, যেটা বলল যে এখানে ধূপ চালাতে হবে, হ্যান ত্যান এগুলো দিয়ে গেল, যেটা প্রত্যেক দিন তারা করতো। তো দেখলো আস্তে আস্তে সমস্যা তাদের কাছে পুরোপুরি সলভ হয়েছে, কিন্তু নজরুল চাচাকে তো তারা হারিয়ে ফেলেছে। তো তারা ভাবলো যেহেতু সমস্যা সব সলভ হয়ে গেছে, তারা এখান থেকে আসলে বিদায় নিতে চাচ্ছে। তারা জানে এখানে থাকাটা তাদের জন্য মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। তো টাউনের দিকে একটা বাসা তারা দেখে ফেললো। তারা সবাই ভাবলো ওখানে পুরোপুরি সবাই ফুল ফ্যামিলি আবার শিফট করে যাবে টাউনের দিকে, এভাবে তাদের প্ল্যানিং ছিল। তো মোস্তফা চাচার মেয়েকে রোমান আপুকে পাঠিয়ে দিল এবং নোমান ভাইকে সে বিল্ডিংয়ের পাঠালো
যে নতুন বিল্ডিংয়ে তারা উঠবে সেখানে আগে আগে পাঠিয়ে দিল। তো সেখানে কয়েকটা ফার্নিচারও তারা ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সবখানে আস্তে আস্তে পাঠানো হবে, যেহেতু শিফটিং কাজ শুরু হয়েছে। তো কয়েকটা ফার্নিচার যাওয়ার পর একদিন একটা ব্রেক নেওয়া হলো, কারণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে তারা কাজটা সেভাবে করতে পারে নাই। বৃষ্টির কারণে তারা ভাবলো আবার পরবর্তীতে আবার কাজটা শুরু করবে। তো বৃষ্টিতে মালমাত্র পাঠানো অনেকটা কষ্টকর হয়ে যাবে, ভিজে যাবে সব কিছু মিলে। তারা ভাবলো যে একদিন পর তো রোমানা আপু এবং নোমান ভাই দুজন হচ্ছে ওই নতুন বিল্ডিংয়ে থাকতেছিল। তো বৃষ্টি চলাকালীন রাতের বেলা রোমানা আপু ফিল করলো যে তাদের বাসায় কারো উপস্থিতি, কারোর সাথে সে ভয় পেয়ে গেল এবং বুঝতে পারছে খারাপ কিছু এখানে আছে। নোমান ভাই এবং রোমানা আপু দুইজন ওখানে থাকলো এবং তার ফুফিকেও চলে আসতে বলল। ফুফিও চলে আসে ওখানে। তো ফুফি, রোমানা আপু এবং ভাই তিনজন আগে রয়েছে। মোস্তফা চাচা এবং মোস্তফা চাচার ওয়াইফ আর তারা ওখানে রয়ে গেছে, পুরনো বিল্ডিংয়ে রয়েছে তারা, ওখান থেকে এখনও যায়নি। ওই দিন রাতে ঘুমানোর পর রোমানা আপু রাতের বেলা ফিল করতেছে তার রুমে কেউ আছে, পাশে তার ভাই শোয়া এবং ফুফিও শোয়া, তিনজন একই রুমে রয়েছে। তারপর মনে হচ্ছে তাদের পাশে আশপাশে কেউ ঘুরতেছে। তো ভয় পেয়ে ফুফুকে ডাক দেয়। ফুফু সে ভয় পাচ্ছে এটা জানায়, সে বলল আচ্ছা ঠিক আছে, আমরা জেগে থাকি, আমরা না ঘুমাই। তো রোমানা আপু দেখলো যে তার ওয়াশরুমে যাওয়া দরকার, সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পর দেখে ফুফি দেখতেছে রোমানা আপু কোনোভাবে ওয়াশরুম থেকে বের হচ্ছে না। অনেক সময় চলে গেছে, 10 মিনিট, 15 মিনিট, প্রায় 20 মিনিট চলে গেল। তখন দেখতেছে রোমানা আপুর কোনো খোঁজ নেই। তখন নোমান ভাইকে ডাক দিয়ে তোলা হলো এবং বলল যে দরজা ধাক্কাতে। দুজনে ক্রমান্বয়ে ধাক্কাচ্ছে, কোনোভাবে কোনো রেসপন্স ভেতর থেকে আসতেছে না। তো একটা পর্যায়ে তারা চিন্তা করে দরজা ভাঙতে হবে, যেহেতু প্লাস্টিকের দরজা ছিল, বাথরুমের দরজা অনেকটা বেশি একটা শক্তিশালী না। তো দুরুম করে ভেঙে ঢুকতে পারছে তারা। তো যেটা দেখলো তারা মোটামুটি এটার জন্য কোনোভাবে তারা প্রিপেয়ার্ড ছিল না, তারা মেনে নিতেই পারে না। জাস্ট ভিতরে দেখলো রোমানা আপু নগ্ন অবস্থায়, তাদের গলা থেকে রক্ত আসতেছে এবং গড়াই যাচ্ছে। এখানে সে ডেড বডি। ওটা দেখার পর নোমান ভাই এবং তার ফুফু কারোরই গায়ে শক্তি ছিল না, তারা ইনস্ট্যান্ট জায়গায় দুজনই সেন্সলেস হয়ে পড়ে। এরপর দুই তিন অথবা 3 দিন হতে পারে। তো এর ভিতরে যে ঘটনা হয়েছে আমি ঠিক বুঝিয়ে, আসলে যে আমাকে বলছে কোনোভাবে বুঝিয়ে আমাকে বলতে পারে নাই যে আসলে কি হয়েছে। তো সে যে আমাকে ঘটনাটি শেয়ার করেছে, সে অনেকটা অগোছালোভাবে ঘটনাটি আমাকে শেয়ার করেছে। তো অনেক কিছু সে বাদ দিয়েছে এবং অনেক কিছু আমাকে বলেনি। তো এই মাঝখানে যে ঘটনাটি সে আমাকে বলেনি কি হয়েছিল আসলে, আমি তাকে অনেকবার বলার পরেও, অনেক রিকোয়েস্ট করার পরেও সে বলেনি আসলে ওই ইন্টারনাল ভিতরে ঘটনাটি কি ঘটেছে। তো আমি নিজেও জানি না আসলে কি ঘটেছিল এর ভিতরকার। এরপর যখন রোমানা আপু চলে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তখন তারা নতুন বিল্ডিংয়ে তারা শিফট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে তারা পারতেছিল না। মোস্তফা চাচি প্রচুর অসুস্থ হয়ে পড়ে, কোনোভাবে সেই বাসা থেকে আসতে পারতেছিল না। নোমান ভাই এবং ফুফি দুইজনে আবার পুনরায় বিল্ডিংয়ে আসতে বাধ্য হয়। তারা ওখান থেকে কোনোভাবে যেতে পারতেছিল না, নড়তে পারতেছিল না। তারা একটা অসহায় পর্যায়ে চলে গেছে, মনে হচ্ছে তাদের কাছে মৃত্যু গ্রাস করে ফেলেছে, তারা আর বাঁচবে না। এরকম একটা পজিশনে তাদের চলে আসছিল। এই সিচুয়েশনে তারা মোস্তফা চাচার চাচাতো ভাই, যার কাছ থেকে আসলে আমি ঘটনাটি পেয়েছি, তাকে ওখানে চলে আসতে পারে এবং তার ফুল ফ্যামিলি ওখানে চলে আসে। সেই বিল্ডিংয়ে, আসলে পুরনো বিল্ডিংয়ে তারা একসাথে আসে। এখন 2-3 দিন ধরে কোনো সমস্যা তারা ফেস করতেছে না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। তো শান্ত ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ঘটনাটি গুছিয়ে বলতে পারতেছি না। ঘটনাটা শেয়ারিংটা আসলে অতটা গোছানো ছিল না, তো অনেকটা অগোছালো, আগেরটা পরেরটা আগে, অনেকভাবে আমাকে ঘটনাটা বলা হয়েছে, তো যার কারণে আমি গুছিয়ে বলতে পারিনি। তো এরপর মোস্তফা চাচা সিদ্ধান্ত নেয় একটা বড় কোনো হুজুরকে ডাকবে এবং তারা এখান থেকে চলে যাবে। তারা এখানে থাকা অসম্ভব, তারা এখানে থাকতেই পারবে না, এনিহাও তাদের এখান থেকে বিদায় নিতে হবে। এখন তারা বড় একজন হুজুর খুঁজবে, বড় হুজুরকে নিয়ে আসে। বড় হুজুর বলে এখানে সেম ঘটনাটাই, সেম কথায় বলে যা আগের তান্ত্রিক বলে গিয়েছে, যে এখানে একটা লাশ দাফন করা, সে লাশের সুরাহা হওয়া পর্যন্ত আপনারা এখান থেকে মনে হয় না যেতে পারবেন, আর যাওয়ার চিন্তা করলে হয়তো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। মোস্তফা চাচা যে চাচাতো ভাই চলে এসেছিলেন,
কনক আঙ্কেল, তো সে আসলে সে হয়তো বা বিপদে পড়ে গেছে, সে হয়তো এটা তার কাছে কাম্য ছিল না, সে আসলে পুরো ঘটনাটি জানতো না। তো সে তার পুরো পরিবারকে নিয়ে এসেছিল, সে তার ওয়াইফ এবং তার বড় মেয়েকে নিয়ে এখানে এসেছে। তো রোমানা আপু যে ঘটনাটি সে চায় না তার নিজের মেয়েকে নিয়েও ঘটুক। তো হুজুর এসে বলে যে এখানে লাশের সুরাহা করতে হবে, আপনারা যদি পারেন তাহলে এখানে এই বিল্ডিংটা ভাঙার চেষ্টা করে দেখতে পারেন, আদারওয়াইজ কিছু আপনাদের দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারাও সম্ভব বলে কিছু নাই। তো হুজুর চলে যায় এবং কিছু তাবিজ আবারও দিয়ে যায়, তাবিজ দিয়ে যায় এবং তাবিজটা বলে কখনো যেন কেউ না খোলে। স্পেশালি মোস্তফা চাচাকে বলে আপনি বাসারে প্রত্যেকটা কোনায় এই কিছু রিচুয়াল দেয় এগুলো করতে হবে। সে পুরোটাই করে। তো এই জায়গাটায় এসে আমি আবারও ধাক্কা খাই যে হুজুরটা আসলে এসেছিলেন সেই 3 দিন পর হুজুরটার পরিবারে যে একজন বড় মেয়ে ছিল, সে হুজুরের বড় মেয়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় নগ্ন অবস্থায় তার লাশ পাওয়া যায়, যেটা পরবর্তীতে মোস্তফা চাচারা জানতে পারে, অনেকদিন পরেই জানতে পারে। তো এই হুজুরের আর কি বাসার ওই সেটেলমেন্ট করে দেওয়ার পরেই তার 3 দিন পরে তার বড় মেয়ে মারা যায় নগ্ন অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায়, এবং তার লাশটা এমন হয়েছিল যেটা একটা অবাস্তব ব্যাপার। তার চুলের সাথে গাছের ডালপালা পেঁচানো অবস্থা, চুল অনেক লম্বা ছিল এবং সে অবস্থায় ঝুলন্ত অবস্থায় ছিল। একটা চুল দিয়ে তো আর দেহকে আটকে রাখা সম্ভব না বা বেঁধে রাখা অনেকটা অসম্ভব, চুল খুলে আসে সহজেই, কিন্তু সেটা খুব অনায়াসে ঝুলতেছিল লাশটা। তো শান্ত ভাই, এরপর যে ঘটনাটা ঘটে যায় সেটা আসলে আমি পাঠ আকারে বলাটা বেশি দরকার, কারণ এ পর্যন্ত ছিল একটা স্টেজ। এর পরবর্তীতে নতুন একটা ঘটনা ঘটে, এর পরবর্তী আরও একটা নতুন ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার উৎপত্তি থেকে আরও বড় বড় দুটো ঘটনা ঘটে। তো আমি যদি এটা ইনক্লুড করতে চাই হয়তো ঘটনাটা অনেক বড় হয়ে যাবে এবং বিপুল বড় হয়ে যাবে, তো এটা দিয়ে পুরো একটা এপিসোড হয়ে যেতে পারে হয়তো। তো আমিও আসলে ঘটনাটাকে একটু এ পর্যন্তই রাখতে চাচ্ছি, এবং এখন কিছু কথা বলা দরকার ঘটনাটা সম্পর্কে। তো ঘটনাটিতে এতক্ষণ যতগুলো নাম ব্যবহার করা হয়েছে তা পুরো ছদ্মনাম হিসেবে ব্যবহার করা। এরপর যে জায়গাটি আসলে ঘটনাটা ঘটেছে সেটা শহরের মধ্যে এবং গ্রাম অঞ্চল না, শহরে একটা প্রপার স্থানেই। তো যাদের সাথে আসলে ঘটনাটা ঘটেছে তারা কোনোভাবেই চায়নি যে ঘটনাটা কোনো প্রতিষ্ঠান বা কোনো শহর মারফত প্রচার করা হোক। অনেক রিকোয়েস্ট করছে যে না, ঘটনাটি জানছো এটাই অনেক বড় ব্যাপার, তারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে ঘটনাটা কোনোভাবে প্রচার করো না। তো আমি অনেক রিকোয়েস্ট করি এবং বলি যে না, ঘটনাটা আসলে অনেকটা শেয়ার করার মতো, এবং তাকে অনেক রিকোয়েস্ট করি যে আপনাদের নামটাম থেকে শুরু করে জায়গাটা সব কিছু আমি গোপন রাখবো, কোনো কিছু এক্সপোজ করব না। তো অনেক রিকোয়েস্ট করার পর তারা বলে যে ঘটনাটি তুমি পুরোপুরি শেয়ার না করো, তোমার যদি খুব ইচ্ছা করে, আমি অনেক রিকোয়েস্টের পরে বলে যে অ্যাটলিস্ট তুমি ঘটনাটা অর্ধেক বা তার কিছু অংশই শেয়ার করতে পারো, কারণ যতবারই তাদের ঘটনাটা শেয়ার করা হয়েছে তাদের অনেক বড় ক্ষতি হয়েছে। তো এই ক্ষতি থেকে বলি যে আমাকে আসলে ঘটনাটা শেয়ার করছেন যে চাচা, আর কি মোস্তফা চাচার যে চাচাতো ভাই কনক আঙ্কেল, যেটা আসলে ছদ্মনাম। তো তার বড় মেয়ে যে ছিলেন আর কি, সে 2017-18 সালের দিকে তার ফ্রেন্ড সার্কেলে ঘটনাটা শেয়ার করে। এভাবে পুরো ঘটনা যে সে শুনে আসে, সে পুরো ঘটনাটা শেয়ার করে। তো 18 সালের সময় সে আবারও তার আরেকটা ফ্রেন্ডকে শেয়ার করে, দুটো ফ্রেন্ডকে এভাবে শেয়ার করে গত 18 সালের শুরু থেকে এবং 17 শেষে। যাই হোক, সে শেয়ার করে এবং 18তে আবার শেয়ার করে, পুনরায় সে শেয়ার করে। তো শেয়ার করার পরে সেদিন রাতে তাকে ঠিক রোমানা আপুর মতনই অবস্থায় সিচুয়েশনে পাওয়া যায়, বলার দরকার পড়ে না। তো রোমানা আপু যেরকম নগ্ন অবস্থায় বাথরুমে পাওয়া গিয়েছিল, সেম পজিশনে তারও মৃত্যু ঘটে। তো শান্ত ভাই বা লিসেনার যারা আছেন হয়তো বা বুঝতে পারতেছেন ঘটনাটা শেয়ার করাটা তাদের জন্য কতটা কষ্টকর বা ভয়ানক, এতটুকু বোঝাই যাচ্ছে। তো যদি তাদের বা কারো কোনো ক্ষতি না হয়, বা আমি আশা করি পরবর্তী দুটি ঘটনাও আমি আবার শেয়ার করব এই একই ঘটনাকে কেন্দ্র করে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেকটা স্ট্রাগল করে ঘটনাটা শেয়ার করা। তো যারা এই ঘটনাটা, যে এলাকায় ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা অনেকটা প্রচলিত এবং অনেকেই জানে। যারা যারা এই স্থানটিতে আসলে অবস্থান করে তারা জানে, কারণ এলাকাতে অনেক সমস্যা হয়েছিল ওই সময়। সাম্প্রতিক সময়ে 2011-12 সালে অনেক সমস্যা হয়েছিল ওই বিল্ডিংয়ের আশপাশ থেকে শুরু করে।
ওই বিল্ডিংটার সামনে একটি আটার মিল ছিল, আটার কারখানা হতো। তো ওইখানে এই একই ঘটনাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছিল। তো যার কারণে ঘটনাটাকে পাঠ করতে বাধ্য হয়েছি। এর পরবর্তী ঘটনাগুলো আমি আবারও আশা করি শেয়ার করব। যদি ভালো লেগে থাকে ঘটনাটি, শান্ত ভাই শেয়ার করবেন, প্রচার করবেন। ভালো থাকবেন সকলে। এরপর মোস্টলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারণ সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন। আমি একজন মডারেটর, সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। তো শেষে আরেকটা কথা বলে দিই, হয়তো ঘটনাটার সাথে আমি আমার নিজের জীবনে কিছু একটা রিলেট করতে পারি। তো ঘটনাটা আমি যখন শুনেছিলাম, তো তারপর আমি একটা বড় ভাইয়ের সাথে আসলে পার্কে ঠিক না, মানে একটা পুকুরের সামনে হাঁটতেছিলাম, কি মনে করে হঠাৎ আমি না আপনি কিসের টানে না পানিতে চলে যায়। আমার ইচ্ছা ছিল না, মানতেছি আমি পানিতে নামার ইচ্ছা ছিল না অনেক দিন ধরে, কিন্তু জানি না কেন আমি কিসের টানে আমি পানিতে নেমে পড়ি। ইভেন আমার হাঁটু পর্যন্ত পানি পর্যন্ত আমি নেমে পড়ি। আমার ভাই অনেক রিকোয়েস্ট করে যে না তুমি পানিতে আর নেব না। আমি রিকোয়েস্ট করার কারণে আমি পানি থেকে উঠে আসি। আমি জানি না কেন আমি আপনি মানে কীভাবে আপনি পানিতে নেমে গেলাম। এটাও আমার কাছে বেশ অদ্ভুত। আমি কথা বলতেছি, বলতে বলতে কেন যে পানির ভিতরে আমার টানটা কাজ করতেছিল। ঘটনাটা শেয়ার করার 2 দিন সম্ভবত 2 দিন পরে আমি নিজে পানিতে, তো আমি পানির মানে যখন কোনো পুকুর ক্রস করতাম, আপনি কেন জানি আমি একটা টান আমার ভিতরে কাজ করতো পানির প্রতি। আমি জানি না এই ঘটনার রিলেশন আছে কি না কোনো, তবু আমি জাস্ট শেয়ার করলাম, জানি না কোনো রিলেশন পাই কি না। তো এই ঘটনা শোনার পর থেকে মোটামুটি টুকটাক একটু সমস্যা আমি এটা ফিল করছি না আমার কিছু ঘটছে তা না, এই এতটুকুই আমি ফিল করছিলাম। তো এতটুকুই ঘটনা ছিল, এবং পরবর্তী ঘটনা অনেক কিছু আসলে গুছিয়ে তারা আমাকে বলতে পারেনি। তো যার কারণে আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি। আমি এজন্য অনেকটা দুঃখিত। আর ঘটনা ভালো লাগলে আগামীতে প্রচার করব ইনশাল্লাহ, আবারও সেন্ড করব। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লাগলো বা আপনার সাথে এমন কিছু ঘটেছে কিনা তা কমেন্ট করে জানান, এবং এমন চমৎকার গা হিম করা কোনো ঘটনা কারো জীবনে ঘটে গেলে লিখে পাঠান আমাদের অফিসিয়াল মেইলে। আমাদের অফিসিয়াল মেইল অ্যাড্রেসটি হলো rjsantobhoot.com@gmail.com। এটি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর ভয়ের মিছিলে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন।